একটা ছবি হাজারটা শব্দের সমান শক্তিশালী। অর্থাৎ আপনি অনেক কথাই হয়তোবা মুখে প্রকাশ করে বোঝাতে পারবেন না, যতটা না সহজ একটা ছবি দিয়ে প্রকাশ করে বোঝাতে। আর এই ছবি নিয়ে যারা কাজ করেন সেই ছবি কারিগরদের নিয়ে আজকে আমার বিনোদন আড্ডা। সঙ্গে আছি তানভীর হাসান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার সঙ্গে আজ আছেন ফটোগ্রাফার সাদিক খান। আজকে তার সঙ্গে কথা বলে এই ফটোগ্রাফি ক্যারিয়ার, নেশা, পেশা সব কিছু নিয়ে অনেক কিছু জানতে চাই, আপনাদেরকেও জানাতে চাই। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও মোটামুটি ভালো আছি। আজকে আসলে আপনার সঙ্গে ফটোগ্রাফি, পেশা, নেশা এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই। শুরুতেই জানতে চাই, আপনি ফটোগ্রাফার, কবে থেকে শুরু করলেন এই পেশায়? পেশা নাকি নেশা, তা সেটাকে শুরু করেন। প্রথমে নেশা। আচ্ছা, প্রথমে নেশা, আর একটা সময় নেশাকে ভাবলাম এটাকে পেশাতেই পরিণত করি। আচ্ছা, মানে হয়তোবা সময়ের সঙ্গে সঙ্গে পেশা হয়ে গেছে। হ্যাঁ, সময়ের এই সঙ্গে। ফটোগ্রাফি পেশায় যুক্ত হলেন কিভাবে বা কখন থেকে? যখন আমি ফটোগ্রাফার হিসেবে পরিচিত হতে থাকি, আর মানুষ যখন শখের ফটোগ্রাফার না পেশায় ফটোগ্রাফার, এই দুইটা নিয়ে যখন অনেক বেশি প্রশ্ন করতে থাকে, একটা সময় আমার কাছে মনে হলো যে না, শখটাকে যদি আমি পেশাতে কনভার্ট করি তাহলে আমি দুটাই চালিয়ে যেতে পারবো। তারপর থেকেই তো স্ট্রাগল। না, কত বছর হলো তাহলে আপনি ফটোগ্রাফিতে আছেন? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লাইফ শুরু, তখন থেকে ছবির সাথে যুক্ত। তারপর আমাদের ভার্সিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি আমরা গঠন করি 2015-তে। তারপর সেখান থেকে ফটোগ্রাফি সাথে যাত্রা। ফটোগ্রাফি কি ধরনের কারিকুলাম আছে বা কতগুলো ক্লাসিফিকেশন আছে? আপনি কি ধরনের ফটোগ্রাফির সঙ্গে যুক্ত আছেন? আসলে ফটোগ্রাফির রেঞ্জটা তো অনেক ওয়াইড, এখানে অনেক সেক্টর। এখন কে কোন সেক্টর যার যার পছন্দ অনুযায়ী কাজ করবে, এক এক সেক্টরে এক এক রকম ডিমান্ড। কেউ এখন হচ্ছে যেমন ওয়েডিং ফটোগ্রাফিটা অনেক বেশি জনপ্রিয়, হ্যাঁ, বিয়ের ফটোগ্রাফি। আর আমরা সাধারণত এটাই বুঝি। কেউ পোর্ট্রেট ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি, প্রোডাক্ট ফটোগ্রাফি, ডকুমেন্টারির কাজ করতেছে। তারপর হচ্ছে যে আমি যেটা বেশি করি সেটা হচ্ছে নেচার ফটোগ্রাফি। নেচার স্ট্রিট ফটোগ্রাফিটা আমার বেশি করা হয়। আর ফটোগ্রাফিকে মেন ধরা হয় সাধারণত ফাইন আর্ট ফটোগ্রাফিকে ধরা হয় আর কি। ফাইন আর্ট টাইপের যে মানে সেটা ফটোগ্রাফি, কেমন? সেটা হচ্ছে যে ছবিগুলোতে আসলে গল্প বলে একটা আর্ট থাকে আর কি, সেটা বলা হয়। মানে একটা ছবির মাধ্যমে একটা গল্প তুলে ধরা। হ্যাঁ, একটা গল্প, একটা আর্টিস্টিক। সেক্ষেত্রে আমি যদি গেল ঈদে একটা ছবি আপনার বেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যে একটা ট্রেনে করে মানুষ নারীর টানে বাড়ি ফিরছে, ওই গল্পটা একটু বলবেন নাকি আমাদের, কিভাবে কি তুললেন? ঈদের সময় আমি চেয়েছিলাম যে এই টাইপের একটা ছবি তোলার, আর যেখানে হচ্ছে অনেক বেশি মানুষ যাচ্ছে। এমনি তো ঈদের সময় তো অনেক ভিড় থাকে সব পরিবহনেই। তো আমার টার্গেট ছিল যে আমি ট্রেনের ছবি তুলবো। আর ট্রেনে হচ্ছে আমাদের ময়মনসিংহ রোডের ওই ট্রেনগুলোতে অনেক বেশি ভিড় থাকে। আর তারপরে আমি প্ল্যান করি যে হচ্ছে আমার ভার্সিটির এরিয়াতে আমি এই ছবিটা তুলবো। আর আমি এই ছবির জন্য আমি গত ঈদে বাড়ি যাইনি, আমি হলে থাকি। আর একটা ছবি তোলার জন্য আপনি ঈদ? হ্যাঁ, আমি ঈদ ছেড়ে দিয়েছি। আচ্ছা। তারপর হচ্ছে ওই যে টার্গেট থাকে ঈদের আগের দিন বা 2 দিন আগের ছবি আর কি, যে আমি তখন ছবি তুলবো। তারপর আমি যাই, গিয়ে ওয়েট করতে থাকি ট্রেনটা কখন আসবে। তারপর এই তো। কতক্ষণ ওয়েট করেছিলেন ছবি তোলার জন্য? ছবি তোলার জন্য ঘন্টাখানিক অপেক্ষা করতে হয়েছে। বেশিক্ষণ না, বেশিক্ষণ না, কারণ আমি ট্রেনের টাইমটা জানি আর কি। আমি টাইম মতোই গিয়েছি, কিন্তু হচ্ছে ওই ঈদের সময় তো একটু টাইমের হেরফের থাকে। এত কিছু থাকতে আপনি ন্যাচারাল ফটোগ্রাফির সঙ্গে কেন যুক্ত হলেন? আমি প্রকৃতিমনা মানুষ, ছোট থেকে অনেক প্রকৃতির সাথে বেড়ে ওঠা। আর এজন্য আমি আমার ভার্সিটিও সিলেক্ট করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, একদম প্রাকৃতিক একটা ভার্সিটি। আর নয়তো আমি হচ্ছে ঢাকা ভার্সিটি বা জাহাঙ্গীরনগর এদিকে ভর্তি হইতাম। পরবর্তীতে আমি এই একমাত্র প্রকৃতির জন্যই আমি এখানে ভর্তি হই। আচ্ছা। আর তারপরে হচ্ছে এই জায়গায় থেকে এই প্রকৃতির সাথে ছবি, লেখালেখি, গান এগুলোর সাথে সম্পৃক্ততা বেশি, আর ফটোগ্রাফিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া। মানে হচ্ছে আমাকে প্রকৃতি বেশি টানে, প্লাস মানে কথার মাঝে বের হয়ে গেল আপনি লেখালেখিও করেন, গানও গান। কি ধরনের লেখালেখি করেন আপনি? আমি কবিতাটা বেশি লেখা হয়, আর গীতি কবিতা করা হয়। যেসব কবিতাকে আমার বেশি ভালো লাগে ওগুলাকে সুর দেই। তাহলে আমি এখন একটু অফ টপিকে চলে যাচ্ছি, আবার ফটোগ্রাফিতে ফিরে আসার আগে আপনার লেখা একটা কবিতা ছোট্ট কয়েক লাইন হবে নাকি? হ্যাঁ, শিওর। ওকে, ঠিক আছে, একটু শুনে আসি। আচ্ছা, প্রথমে একটু বলে নিই, এই কবিতাটা হচ্ছে যখন আমি লিখি তখন আমার কাছে মানে লেখার কোনো ছিল না কিছু, মোবাইলটাও অফ ছিল। তো আমি কলা পাতাতে আমি কলম দিয়ে লিখি কবিতাটা। ঠিক আছে, কলা পাতায় কলম দিয়ে লেখা কবিতা, ঠিক আছে, যাচ্ছি। তোর খেয়ালে মন দেয়ালে আঁকি প্রেমের আলপনা, তোর ভাবনায় বুঁদ হয়ে রই, মিছে একটুও বলছি না। তোর হাসিতে মন নদীতে উঠে প্রেমের তুমুল ঝড়, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখ শুধু আমাকেই জীবনভর। তোর শাসনে শতবারণে হই আমি বড্ড অবুঝ, তুই হিনা ধুধু লাগে সব, ভালোবাসাতেই থাক রোজ।
আচ্ছা, মানে কেমন জানি একটা প্রেম প্রেম ভালোবাসার গন্ধ পাচ্ছিলাম। কাউকে উদ্দেশ্য করে লেখা নাকি? এটা এক এক সময় মুডের উপর ডিপেন্ড করে। আচ্ছা, মানে হয়তো বা প্রেম জেগে উঠেছিল তখন, না এই ধরনের কিছু? হতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমরা আড্ডায় ফিরে আসি। ফটোগ্রাফি নিয়ে কথা বলছিলাম, ন্যাচারাল ফটোগ্রাফি করছেন। আমার কাছে আপনার কাছে ছবি আছে, এটা তো হচ্ছে ট্রেনের ছবি, তাই তো? এই ছবিটা হ্যাঁ, আমি একটু এইভাবেই দেখাই। আমি যে এই যে ছবিগুলো দেখাতে চাচ্ছিলাম দর্শকদেরকে, এগুলো আমি বড় করেও দেখাবো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে এই ছবিগুলো যে আপনি তুলেন এবং অনেক জায়গাতে গিয়েছেন, হ্যাঁ, আমি বাংলাদেশের কিছু জেলা বাদে সব জেলায় প্রায় ঘোরা হয়ে গেছে। কিছু জেলা বাদে সব জেলাতে আপনার ছবি তোলা হয়ে গেছে। তো এই যে আমি এই ছবিটা নিয়ে যদি একটু কথা বলতে চাই, এটা কোথায়? এই যে এত সুন্দর একটা ছবি, যে এই ছবিটা কোথায় তোলা, এবং খুব মনে হচ্ছে যে আপনি কোনো একটা গাছের উপর থেকে তুলেছেন। হ্যাঁ, এটা একটা গাছের মগডালের উপর থেকে তোলা। আর এটা ছিল হচ্ছে রুক্ষতা শুষ্কতার মধ্যেও বেঁচে থাকুক এক টুকরো ভালোবাসা। একটা পিচ্চি খরগোশের সাথে খেলতেছে আর কি, এরকম। আর হচ্ছে শুষ্ক মাটি যেখানে ফেটে আছে। তো আমার এটা তোলা, আমি রাস্তা দিয়েই যাচ্ছিলাম আর কি, নিচে দেখি ওরকম খেলাধুলা করতেছে, মানে হঠাৎ করে পাওয়া? আমি এটা তৎক্ষণাৎ গাছে উঠি এবং গাছে উঠে তারপরে আরেকটা ছবি দেখা, এটা আমার খুব ভালো লেগেছে। এটা কি চড়ুই পাখি? হ্যাঁ, চড়ুই পাখি। চড়ুই পাখি আয়নায় তার চেহারা দেখছে, অসম্ভব সুন্দর। এই ছবি আসলে ক্যাপচার করা মনে হয় অনেক টাফ ব্যাপার, হুটহাট তো হ্যাঁ মনে হ্যাঁ, হয়। সামনে আমার সামনে পড়ছিল আর কি, দেখি যে একটা ছবি বারবার তার প্রতিচ্ছবি দেখার জন্য ট্রাই করতেছে, হয়তো সে ভাবতেছে তার শত্রু এরকম কিছু। আচ্ছা, তারপর সে ট্রাই কর, আমি তারপরে হচ্ছে তখন আমার কাছে ক্যামেরা ছিল না, তো তারপর আমি রুমে যাই, ক্যামেরা নিয়ে এসে রিস্ক। মানে সে আপনার জন্য ওয়েট করেছে তাহলে, না না? না, আমি ভাবতেছিলাম আমি পাবো, পরে এসে দেখি যে না। আচ্ছা, বলো, ওই যে একটা কথা আছে না, যার যেটা ধান্দা তার কাছে তাই আসে। হ্যাঁ, এরকম এখন হয়। আপনার যেহেতু ছবি তোলা একটা নেশা, এবং আপনার একটা মানে সবসময় টার্গেট থাকে ভালো ছবি তুলতে হবে, মনে হয় এই জন্য চড়ুই পাখিটা আপনার সামনে এসেই আয়নার চেহারা দেখছিল। আরেকটা ছবি আছে, এই ছবিটা আমার খুব ভালো লেগেছে, 3টা বাচ্চা বালু নিয়ে খেলছে। দুরন্ত শৈশব, ওয়ান কাইন্ড অফ, আমি যদি বলতে চাই আর কি। কোথায় তোলা হ্যাঁ, এটা? এটা শৈশব। এটা হচ্ছে যমুনা নদীর পাড়ে তোলা, জামালপুরে। সেখানে আমি দেখতেছিলাম কয়েকটা বাচ্চা বালু দিয়ে একদম খেলতেছে। ইভেন হচ্ছে আমি ছবি তোলার সময়ও বালু আমার প্রায় চোখে অনেক চলে আসছিল এরকম। এখন আমি যেটা বলতে চাই, ধরুন এই যে ন্যাচারাল ফটোগ্রাফি করেন, ছবিগুলো তুলেন, মানে এমন কোনো ছবি কি আছে যে ছবি তোলার, আমরা তো অনেক সময় ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারিতে অনেক দেখি যে এক একটা ছবি তোলার জন্য ফটোগ্রাফাররা, বিশেষ করে যারা ন্যাচারাল ফটোগ্রাফি করে বলছেন, মানে হাজার হাজার কপি ক্যাপচার করার পরেও নাকি একটা ছবি আসে। আপনারও কি এমন কোনো গল্প আছে কিনা? এমন কোনো মজার গল্পের মধ্যে যেমন একটা মজার গল্প শেয়ার করি, সেটা হচ্ছে ট্রেনে একবার বাড়ি ফেরার সময় কোনো এক জায়গায় ট্রেন একটু স্লো করছে। তো সেই জায়গায় আমার কাছে মানে দেখতেছিলাম একটা সুন্দর একটা জায়গা ওই ট্রেনের দরজা থেকেই। তারপর হচ্ছে আমি ভাবি তো মনে হয় স্টেশন চলে আসছে, তো আমি নেমে গেছি। গিয়ে আমার কাছে তেমন কোনো ব্যাগ ওরকম ছিল না, আমার কাঁধে একটা ব্যাগ ছিল আর আমার ক্যামেরা। তো আমি হাঁটতে হাঁটতে ছবিটা তুলতে যাই আর কি। তো তোলার পরে হচ্ছে কাউকে জিজ্ঞেস করি, পরে বলছে যে এখানে একটা কাজ করতেছে, দেরি হবে আর কি হালকা। আমি ভাবছি ভালোই দেরি হবে। তারপর ছবি তুলতে তুলতে ছবি নেওয়ার সাথে পরে আরেকটু দূরে যাই, সেই জায়গায় হচ্ছে একটা ঝিনাই নদী। তো আমি প্রায় নদীর কাছাকাছি চলে যাই। পরে তো ছবি তুলতে তুলতে ব্যাক করে এসে দেখি ট্রেন চলে গেছে। আহা, আর ট্রেন কতক্ষণ ছিল? ট্রেন তো অবশ্যই এতক্ষণ থাকার ট্রেন কথা। বেশিক্ষণ ছিল না, ট্রেন মনে হয় ছিল 10 মিনিটের মতো ছিল, বাট আপনি- আমি হাঁটতে হাঁটতে আরো বেশি দূরে চলে গেছিলাম, কারণ আমি যখন ছবির নেশাতে পড়ি তখন আমি অন্য কিছু সব ভুলে যাই। সময়ের কথা চিন্তায় এরকম ভুলে যাই। আর থাকে হচ্ছে না। একবার এরকম ছবির নেশাতে পড়ে এক জায়গায় সাইকেল নিয়ে গেছি, ছবি তুলছি, ছবি তুলতে তুলতে আর ভিতরে গেছি, তারপর চলে আসছি। আসার পরে পরের দিন আমার মনে হয়েছে আমার সাইকেলটা তো আমি রেখে চলে আসছি। মানে আপনার মনেই নেই না আপনি ছবি নিয়ে, সরি সাইকেল নিয়ে গেছেন ছবি তুলতে? হ্যাঁ, সাইকেল যে আমার সাথে ছিল আমার মনে নেই, তারপর সাইকেলটা হারিয়ে ফেলছি। পান নেই সাইকেল? না, সাইকেল চুরি হয়ে তালা গেছে? দেওয়া ছিল, তালা দেওয়া ছিল ও না। আচ্ছা, এমনিতেই ছিল, হ্যাঁ, এমনিই ছিল। কেউ একজন নিয়ে গেছে, ভেরি স্যাড। আর যাই হোক, আমি একটু এই ক্যামেরা প্রসঙ্গে আসতে চাই। ফটোগ্রাফি করতে হলে আমি যদি জিজ্ঞেস করি, আপনার হাতে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি, এটা কি ক্যামেরা? আমার কাছে বা কি আছে ক্যামেরা ইউজ করছেন আপনি? আমি একটা নিকনের 850। এগুলো প্রাইস কেমন পড়বে টোটালি? এগুলো প্রাইস এগুলো 2 লাখের উপরে। 2 লক্ষ টাকা। যারা নতুন ফটোগ্রাফি করতে চায়, আমি যদি বলি যে তারা শুরুতে কি ধরনের ক্যামেরা ইউজ করলে ভালো হয়, ছবি ভালো হবে, সেক্ষেত্রে আপনি কি ধরনের ক্যামেরার পরামর্শ দেবেন? আমি শুরুতে আর কি এত ইনভেস্টের দিকে আমি যাচ্ছি না, শুরুতে হচ্ছে যে কোনো ব্র্যান্ডের ক্যামেরাই হতে পারে, আর সাথে কিট লেন্স দিয়ে হচ্ছে আর কি লেচার ক্যাপচার করা শুরু করতে, তারপর তার ডিমান্ড অনুযায়ী হচ্ছে কিনবে, কারণ হচ্ছে এগুলো তো হচ্ছে একটা কস্টলি। তো হুট করেই এত টাকা ইনভেস্ট করে পরে ভালো লাগলো না, তাহলে তো হচ্ছে মানে পরবর্তীতে সে আশা হারিয়ে ফেলবে। তো আগে সে তার ডিমান্ড অনুযায়ী, তারপর হচ্ছে সে বাণিজ্যিকভাবে ফটোগ্রাফি করবে কিনা, আর যখন বাণিজ্যিকভাবে যখন এটাকে ব্যবসার দিকে নিয়ে যাবে, তখন তাকে ইনভেস্ট করতে হবে, তখন সে অনুযায়ী সে
ভালো ভালো গিয়ার ভালো ভালো লেন্স সে কিনবে। এই যে সেই জন্য বলছি। বাণিজ্য প্রসঙ্গে আসলে আর কষ্টের প্রসঙ্গ আসতে এখন কিন্তু ভিন্ন প্রসঙ্গ চলে আসছে, সেটা হচ্ছে যে যারা ওয়েডিং ফটোগ্রাফি করে সেটা কিন্তু ভালো একটা ইনকাম হয়, অ্যামাউন্ট হয়, কিন্তু আপনারা যারা নেচার ছবি তুলছেন যেতে আসতে পথে, এইখান থেকে ইনকামিং সোর্সিং এর ব্যাপারটা কি? এখান থেকে ইনকামের সোর্সটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলা তাদের ক্যালেন্ডারের জন্য ছবি আমাদের কাছ থেকেই নেয়। আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন এনজিওরা তাদের ডকুমেন্টারির জন্য হচ্ছে ফটোগ্রাফারগুলারে নেয় তাদের জন্য। তো সেখানেও একটা ভালো ডকুমেন্টারি কাজগুলাতে ফটোগ্রাফারদের ভালো ডিমান্ড সেটা আছে। আর এখন যে যেটা করবে আর কি। আর এখন নেচার ছবির তো অনেক ডিমান্ড। বাইরের যে সব কম্পিটিশনগুলোতে হচ্ছে থিমেটিক আর কি, থিম বেসিসে ছবির কম্পিটিশনগুলোতে, সেগুলোর তো অনেক কয়েক হাজার ডলার করেও ছবি পাচ্ছে। কেউ যদি আসতে চায় পেশা হিসাবে, সেক্ষেত্রে কেমন অ্যামাউন্ট বা আপনি কেমন আয় করতে পারেন বা চাচ্ছেন বা করা যায়? আমি জানি না আমি প্রশ্নটা বোঝাতে পেরেছি কিনা। আমি যাদের ফটোগ্রাফি দেখি, যারা নেচার ফটোগ্রাফি করে এবং হচ্ছে তাদের ছবি বিভিন্ন প্রতিষ্ঠানে যারা সেল করে, তারা দুইটা ছবিও 1 লাখ টাকা সেল করে। দুইটা ছবিও। আচ্ছা, তো এই জায়গায় এখন এরিয়াল ছবিগুলোর অনেক ডিমান্ড, ওই ড্রোন ছবিগুলা যেগুলো ক্যালেন্ডারে ইউজ হচ্ছে আর কি। তো এখন উন্নতি হচ্ছে, মানে সেক্ষেত্রে প্রতি মাসে হ্যাঁ, কি সেল হওয়ার চান্স হ্যাঁ, থাকে? যারা সেল করতেছে এবং যারা তাদের ওইরকম ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারছে তারা পাচ্ছে, কাজ পাচ্ছে এবং তারা করতেছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে মানে ফটোগ্রাফি করে মান্থলি একটা হিউজ পরিমাণ ভালো ইনকাম হ্যাঁ, তারা করার করতেছে। সুযোগ আছে, হ্যাঁ, কিন্তু যদি আপনি এর জন্য প্রতিষ্ঠিত হতে পারেন। লেগে থাকার কোনো বিকল্প নাই। এই জন্য তার এটা ক্রিয়েট করতে হবে। আর প্রতিষ্ঠানগুলো, বড় বড় প্রতিষ্ঠানগুলোও হচ্ছে তারাও চাই ওইরকম ভালো মানে বড় বড় ফটোগ্রাফারদের ছবিগুলো নিতে। আপনি বুক ফটোগ্রাফি করেছেন মেবি সামথিং, বই নিয়ে কিছুটা একটা আলাদা ভিন্ন ধর্মী কিছু থিম কনসেপ্ট, এই ব্যাপারটা একটু জানতে চাই। এটা হচ্ছে বই নিয়ে সাধারণত আমরা যে ফটোগ্রাফিগুলো দেখি, এই ফটোগ্রাফিগুলো তো সাধারণত দেখি বুক সেলফে সাজানো কিংবা হচ্ছে টেবিলে কিংবা চায়ের কাপ এরকম। তো আমি 2019 সালে শুরু করি যে একটা বই, তো একটা বইয়ের যে থিম, আমি ব্যাকগ্রাউন্ডে ওই টাইপের একটা থিম, সামনে একটা বই, এরকম যদি হয় একটা ছবি, তাহলে হচ্ছে পিছনের ছবিটা দেখেও যেন আমরা বুঝতে পারি বইটা এই টাইপের বই। আমি এই দুই কম্বিনেশন নিয়ে বই নিয়ে ফটোগ্রাফি শুরু করি। 2019 সালে প্রায় আমি 100+ বইয়ের ফটোগ্রাফি করি এবং এ নিয়ে তখন টিভি প্রোগ্রাম, রেডিও শো বা অনেক পত্রিকাগুলোতে লেখালেখি হয় আমাকে নিয়ে। আপনার সঙ্গে যেমন প্রকৃতির সম্পর্ক আছে, পশু পাখিরও মনে একটি সম্পর্ক আছে। এই অসুস্থ অসহায় পশু পাখিদের পাশেও আপনাকে দেখা যায় নাকি? এটা হচ্ছে আমি যেহেতু ন্যাচারাল ফটোগ্রাফি বেশি করা হয়, আর এই ন্যাচারাল ফটোগ্রাফি করার সময় অনেক সময় অনেক অসুস্থ পশু পাখির সম্মুখীন হই, আর সেটাকে আমি বাসায় নিয়ে আসি, তারপর ট্রিটমেন্ট করি, তারপর অনেকেই থেকে যায়। তো থেকে যাওয়ার পরে হচ্ছে তারা আমার বন্ধু হিসেবেই থাকে। আর এই জায়গায় হচ্ছে পাখিগুলো একটু অন্যরকম পাখি হতে পারে, কাক, পেঁচা, চিল, তারপর হচ্ছে মাছরাঙা, এটাও হচ্ছে। আবার হচ্ছে সবচেয়ে বেশি আমার কাছে থাকছে যে পাখি, হচ্ছে টিয়া পাখি। আর টিয়া পাখি হচ্ছে সে নাটক করছে, টিভিসি করছে, হ্যাঁ, বিজ্ঞাপনও করছে। আচ্ছা, সে এখন এটা। কোথায়? সে কি আছে না চলে গেছে? না, সে একবার হচ্ছে চলে গেছিল, চলে যাওয়ার পরে হচ্ছে প্রায় 47 দিনের মতো বাইরে ছিল। পরে আবার ক্যাম্পাসেই আবার আমার সাথে দেখা হয়েছে, পরে আবার ফিরে আসছে আমার কাছে। ফিরে এখন আছে? না, এখন নাই। আবার চলে গেছে সে দেখা না, দিয়ে? আবার চলে যায়নি, সে মারা গেছে। আহা, সে মারা গেছে, সো স্যাড। আর এমনিতে বন্যার সময় মনে হয় আপনার কিছু ছবি নিয়ে আপনি হ্যাঁ, selling আমি এর ক্যাম্পেইন, ব্যাপারে গিয়েছিলেন। আমি হচ্ছে বন্যার্তদের জন্য হচ্ছে আমি পার্কে, তারপর আমার ক্যাম্পাসেও আমি পড়ছি যে আমি ছবি তুলতে চাই, ছবির বিনিময়ে যা দিবেন সবই আমি বন্যার্তদের দিব। এটা একটা ক্যাম্পেইন, সে জায়গায় একটা সাড়া আসছে। আরেকটা হচ্ছে সে জায়গায় আমি না, আমি কিছু আমার ময়মনসিংহের আরও কিছু ফটোগ্রাফারদের নিয়ে এই ক্যাম্পেইনটা করি। আর পার্সোনালি আমি সোশ্যাল মিডিয়াতে একটা ক্যাম্পেইন করি, যেটা হচ্ছে আমি আমার কিছু ছবি, এগুলা হচ্ছে বিনিময়ে এটা বিক্রি করব আর কি। তো এটার বিনিময়ে হচ্ছে আমি যা পাবো এটা বন্যার্তদের জন্য। কেমন কেমন অর্থায়ন হয়েছিল মানুষের? এটা প্রায় কিছু ছবির জন্যই 15 থেকে 20 হাজার টাকার মতো আমি পাই। ভালো অ্যামাউন্টই হ্যাঁ, ছিল তাহলে। এটা পরে দেওয়া হয়েছে। আপনার পছন্দের ফটোগ্রাফার কারা বা কাদের ফটোগ্রাফি ফলো করা যায় কাজ করতে হলে, কাজ শেখার জন্য? আমি এক এক সেক্টরে এক এক মানুষদের কাজ আমাকে ভালো লাগে। যেমন হচ্ছে আমি বাংলাদেশের যদি নেচার ফটোগ্রাফি দেখি, যেমন আব্দুল মমিন ভাইয়ের ছবি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। উনি হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানের সাথেও কাজ করতেছেন এবং তার ছবিগুলো সবার কাছে গ্রহণযোগ্য, অনেক সুন্দর সুন্দর ছবি করে তোলেন। আবার হচ্ছে জেএমবি আকাশ ভাই, ওনার ছবি হচ্ছে একদম মানুষের কথা বলে। এই তো শুনছিলাম দেশের ভেতরে ফটোগ্রাফারদের কথা, তাহলে দেশের বাইরের ক্ষেত্রে কি কারো কাজ ফলো করা হয় নাকি আপনার? দেশের বাইরের হচ্ছে
অনেক ফটোগ্রাফারই দেখা হয় আর কি, কিন্তু এক্স্যাক্টলি মানে আমি দেশের বাইরের চাইতে হচ্ছে আমি দেশেরকে আগে রিপ্রেজেন্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি, তার জন্য দেশে যারা কাজ করে আমি দেশের কথা বলছি। আচ্ছা, আর এই যে আমাদের দেশে ফটোগ্রাফি এক্সিবিশন হয়, বাট অতটা খুব বেশি না মনে হয়। না খুব কি হয়? হ্যাঁ, ফটোগ্রাফি এক্সিবিশন হচ্ছে, ফটোগ্রাফি এক্সিবিশন হয়, আর সেখানেও আমার ছবি মাঝে মধ্যে যাই, আমি দেই, তো সেই জায়গায় থাকে। আর ইনশাল্লাহ কোনো একটা সময় নিজেরও এক্সিবিশন করার ইচ্ছা হবে ইনশাল্লাহ। আচ্ছা, যেটা হচ্ছে যে শেষের দিকে চলে এসেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফটোগ্রাফি যারা করতে চায়, নেচার ফটোগ্রাফি বা যাই হোক, প্রশিক্ষণের কোনো ব্যবস্থা কি আছে? বাংলাদেশে হাতে কলমে ফটোগ্রাফি শেখার জন্য শর্ট কোর্স আছে, তারপরে হচ্ছে ডিপ্লোমা আছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, পেশা হিসেবে কি ফটোগ্রাফিতেই থাকবেন, বা এই ফটোগ্রাফি দিয়ে কোথায় কতদূর কি করতে চান? আমি ফটোগ্রাফি দিয়ে হচ্ছে আমাদের দেশের 64 জেলার সবগুলো উপজেলা আমি ঘুরতে চাই, আমি আমার দেশকে তুলে ধরতে চাই, সেটা আমার ছবির মাধ্যমে। আর তারপরে হচ্ছে আমি গল্প বলতে চাই। ঠিক আছে সাদিক খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক আড্ডা দিয়েছি, বিশেষ করে ফটোগ্রাফি সম্পর্কে অনেক তথ্য দর্শকদের তুলে ধরার চেষ্টা করেছিলাম। শেষমেশ যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চায় তাদের জন্য আপনার পক্ষ থেকে যদি কোনো পরামর্শ থাকে চাইলে বলতে পারেন। আর যারা নতুন, যারা তোমরা ছবি তুলছো কিংবা আপনারা যারা ছবি তুলছেন, তো ফার্স্টে আমি বলবো ছবি তুলেন, যা দেখেন ছবি তুলেন। তারপর হচ্ছে নিজের ছবি অনেকবার যখন দেখবেন তখন নিজেই নিজের ভুল ধরতে পারবেন। আর ডিভাইস কোনো প্রথম দিকে ফ্যাক্ট না, যখন আপনি প্রফেশনালভাবে যাবেন তখন ডিভাইস, কিন্তু তার আগে হচ্ছে আপনি ফ্রেমের দিকে যান, হচ্ছে তারপর আস্তে আস্তে পড়েন, ছবির রুলস দেখেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, লেগে থাকুন।